মৃত্যু বেড়ে 18, দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতির আভাস। ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে জেনারেটরে ফ্রি ডিজেল দেওয়ার নির্দেশ। নির্বাচন এবং সংস্কার রোডম্যাপ দ্রুত প্রকাশের আহ্বান ফখরুলের। ট্রাম্পকে সমর্থন দিলেন কেনেডি জুনিয়র। নেপালে বাস দুর্ঘটনায় নিহত বেড়ে 41। মোদির সফরকে ঐতিহাসিক বললেন জেলেনস্কি, 4 চুক্তি সই। এবং 21 বছর পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশকে সেঞ্চুরি এনে দিলেন মুশফিক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছেন আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের 11 জেলায় বন্যায় এ পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আজ শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। মন্ত্রণালয় জানিয়েছে মারা যাওয়াদের মধ্যে কুমিল্লায় 4, কক্সবাজারে 3, চট্টগ্রামে 5, নোয়াখালীতে 3 এবং ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে মারা গেছেন একজন করে। এছাড়া 3,527টি আশ্রয়কেন্দ্র রয়েছে। 2,84,888 জন মানুষ। দুর্গত 11 জেলায় এ পর্যন্ত 3,52,00,000 টাকার সহায়তা দেওয়া হয়েছে। KM আলী রেজা জানান, 20 আগস্ট থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে প্লাবিত হয়েছে 77টি উপজেলা। ক্ষতিগ্রস্ত 587 ইউনিয়ন বা পৌরসভা। 11 জেলায় মোট পানিবন্দী 9,44,548 জন। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 49,38,159 জন। ফেনীতে বন্যার্তদের চিকিৎসার জন্য একটি ফিল্ড হাসপাতাল করা হয়েছে বলে জানান KM আলী রেজা। এছাড়া 11 জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা প্রদানের জন্য 770টি মেডিকেল টিম কাজ করছে বলেও জানানো হয়েছে। টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে দেশের 11 জেলা। এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা ফেনীর। বিদ্যুৎ সংযোগ না থাকায় সেখানে প্রায় সব মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। জেনারেটরের মাধ্যমে মোবাইল টাওয়ার সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে অপারেটরগুলো, এতেও হিমশিম অবস্থা। এই পরিস্থিতিতে ফেনী জেলায় মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে জেনারেটরগুলোকে বিনামূল্যে ডিজেল সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শনিবার দুপুর 2টায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিটিআরসিকে নির্দেশনা দিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ সংযোগ না থাকলেও ফেনীর 78টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার এখনো সচল। টাওয়ারগুলো সচল রাখতে প্রচুর ডিজেলের প্রয়োজন হচ্ছে। বর্তমানে বন্যা পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারগুলো সচল রাখা অত্যন্ত জরুরি। তাই বিটিআরসিকে 78টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটর পরিচালিত জেনারেটরগুলোতে প্রয়োজনীয় ডিজেল বিনামূল্যে দেওয়ার নির্দেশনা দেওয়া যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দ্রুত নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির কাজী জাফরের স্মরণ সভায় আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের স্বার্থ বিবেচনায় দৃশ্যমান পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগের দোসররা এখনো সক্রিয় জানিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ষড়যন্ত্র চলছে, প্রতি বিপ্লব যাতে না ঘটে তাই অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্র নেতৃত্বের সজাগ থাকার ও রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানায়। সেই সঙ্গে শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, নতুন ভবিষ্যৎ জাতির সামনে অতীতের সকল জঞ্জাল সরিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। মানুষের অধিকার রক্ষা হয় এমন দেশ গড়তে 15 বছর ধরে বিএনপি লড়াই করছে, প্রাণ দিয়েছেন অনেকেই। ফখরুল বলেন, ফ্যাসিবাদের নায়ক শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার দোসররা কিছু পালিয়েছেন, বাকিরা লুকিয়ে আছেন। জনগণের অংশগ্রহণের মাধ্যমে সে সংস্কার হতে হবে। শেখ হাসিনা দোসরদের অন্তর্বর্তী সরকার আশেপাশে দেখতে চায় না জনগণ। এ সময় বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতা কর্মীদের প্রতি নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীর সমর্থক রবার্ট কেনেডি জুনিয়র তার বিরোধী রাজনৈতিক দলের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন। শুক্রবার দেশের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। বিবিসি এক প্রতিবেদনে জানায়,
শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী সমাবেশের আয়োজন করেন। রবার্ট এফ কেনেডি জুনিয়র এতে যোগ দিয়ে সংবাদ সম্মেলনে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন। ৭০ বছর বয়সী কেনেডি জুনিয়র যুক্তরাষ্ট্রের রাজনৈতিকভাবে প্রভাবশালী কেনেডি পরিবারের সদস্য। তবে রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় কেটেছে ডেমোক্রেটিক পার্টিতে। তবে এই দীর্ঘদিনের রাজনৈতিক সমর্থন ছেড়ে এবার রিপাবলিকান পার্টির ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। কেনেডি জুনিয়র বলেন, নির্বাচনে আমার জয়লাভের কোনো বাস্তবসম্মত উপায় আছে বলে আমি আর মনে করি না। এই সময় তিনি ডেমোক্রেটিক পার্টির নতুন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে বেছে নেওয়ায় দলটির সমালোচনা করেন। তার মতে, প্রার্থিতার জন্য দলের প্রাইমারিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি কমলাকে। এর নিন্দা জানান এফ কেনেডি জুনিয়র। ডেমোক্রেটিক দলের প্রতি নানা অসন্তোষের কথা জানিয়ে বলেন, এসব কারণে আমি ট্রাম্পকে সমর্থন দেব। এদিকে নানা জরিপে দেখা গেছে ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তা এগিয়ে রয়েছেন কমলা। দর্শক, মিডিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিডিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, নীতি সুদ কমানোর সময় এসেছে। তবে কবে নাগাদ তা কমানো হবে এবং কি হারে কমানো হবে সে বিষয়ে তিনি বিশেষ কিছু বলেননি। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের জ্যাকসন হোলে অনুষ্ঠিত এক সম্মেলনে ফেড চেয়ারম্যান এই কথা বলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এতদিন সুদ হার কমানোর বিষয়ে স্পষ্ট করে কিছু বলা না হলেও এবারই প্রথম জেরোম পাওয়েল পরিষ্কারভাবে বললেন, নীতি সুদ হার কমানোর সময় এসেছে। জেরোম পাওয়েল বলেন, মহামারীর সময় থেকে যে মূল্যস্ফীতি বাড়তে শুরু করেছিল সেই সময় যুক্তরাষ্ট্র পেরিয়ে এসেছে। এ বিষয়ে তাদের আত্মবিশ্বাস ক্রমেই বাড়ছে। জুলাই মাসে মূল্যস্ফীতির হার 2.9% নেমে আসার কারণেও এই আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে। কিন্তু কবে ও কি হারে এই নীতির সুদ হার কমানো হবে তার তথ্যপাত্রের উপর নির্ভর করবে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বেকারত্বের হার কিছুটা বেড়ে যায় বিশ্লেষকরা চিন্তা করছিলেন ফেড হয়তো এবার উচ্চনীতি সুদ হারের জমানা থেকে বেরিয়ে আসবে। পাশাপাশি দেশটিতে জুলাই মাসের মূল্যস্ফীতির হারও কমছে। ফলে সার্বিকভাবে ধারণা ছিল ফেডারেল রিজার্ভ হয়তো এবার নীতি সুদ হার কমাবে। বাজারের সেই প্রত্যাশা মিটিয়ে জেরোম পাওয়েল এই ঘোষণা দিলেন। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্ত এলোপাথাড়ি ছুরিকাঘাতে 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জার্মানির স্থানীয় গণমাধ্যম বরাদ্দে বিবিসি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার রাত 9:30টায় জার্মানির পশ্চিমাঞ্চলের শহর জোলিঙ্গেন শহরে এক দুর্বৃত্ত এলোপাথাড়ি ছুরিকাঘাত চালায়। এতে 3 জন নিহত এবং 4 জন আহত হয়।
জানা গেছে শুক্রবার জার্মানি জোলিঙ্গেন শহরে 650তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। এই উৎসবটি শুক্রবার শুরু হয়ে রোববার শেষ হওয়ার কথা ছিল। স্থানীয় গণমাধ্যম জানায়, জোলিঙ্গেন শহরে ছুরি হামলার শিকার কয়েকজন নিহত হয়েছেন, আহতদের অবস্থাও আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা এমন হামলা টের পাননি অনেকেই। হামলার পর দ্রুতই সেখান থেকে পালিয়ে যান হামলাকারীরা। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এই হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভয়াবহ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শহরের মেয়র টিম কার্চবাচ। একই সঙ্গে তিনি বাতিল করেছেন প্রতিষ্ঠা বার্ষিকীর কয়েকদিন ব্যাপী অনুষ্ঠান। নেপালের তারাহুন জেলায় ভারতীয় পর্যটকবাহী একটি বাস নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে 41 জন হয়েছে। বাসটিতে 43 জন পর্যটক ছিলেন। তারা পোখারা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু যাচ্ছিলেন। শুক্রবার আয়না পাহাড়া এলাকার মার্শিংদি নদীতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি উত্তরপ্রদেশ থেকে যাত্রী নিয়ে নেপালে গিয়েছিল। ঘটনার সময় পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। তবে তনহু জেলার মার্শিয়াঙ্গি নদীতে বাসটি পড়ে যায়। তবে কিভাবে বাসটি দুর্ঘটনায় পড়লো তা এখনো জানা যায়নি। দুর্ঘটনা নিহতের সংখ্যা নিশ্চিত করে মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন জানিয়েছেন, বেশিরভাগ যাত্রী মহারাষ্ট্রের জলগাঁওয়ের বাসিন্দা। রাজ্য সরকার, দিল্লি, নেপালের প্রশাসন ও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। কেন্দ্র জানিয়েছে, বিমান বাহিনী হেলিকপ্টারে করে মরদেহ ভারতে ফিরিয়ে আনা হবে। পরে পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দর্শক, মিডিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের রিপোর্ট যে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিহাস সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন স্বাধীন হওয়ার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে এলেন। তার এই সফর নিঃসন্দেহে ঐতিহাসিক। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইউক্রেন সফরে গিয়ে ইউক্রেনের সঙ্গে মোদী 4টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, কৌশলগত অংশীদারিত্ব, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অব্যাহত সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোকে লক্ষ্য করেই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রীর সফর শেষে যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়গুলো তুলে ধরা হবে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় বলেছে, আঞ্চলিক অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনগুলো সমুন্নত রাখতে আরও সহযোগিতার ব্যাপারে উভয় নেতাই তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। 1991 সালে রাশিয়ার কাছ থেকে ইউক্রেন স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী
দেশটিতে সফরে গেলেন। গতকাল শুক্রবার একটি বিশেষ ট্রেনে নরেন্দ্র মোদী কিয়েভ পৌঁছান। দর্শক, এবার দেখবেন বিনোদন জগতের সংবাদ। স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে ফেনীর বাসিন্দারা। বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ফেনীবাসী। একই সঙ্গে মোবাইল নেটওয়ার্কও নেই। এতে পরিবার পরিজন কোথায় আছেন, কেমন আছেন সেই খোঁজ খবরটুকু নিতে পারছেন না অনেকেই। তেমনি একজন ক্লোজাপন খ্যাত সঙ্গীত শিল্পী পুতুল বৃহস্পতিবার থেকে ফেনীতে থাকা ভাই ও বোনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদিন ধরেই ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে নানা সতর্কতামূলক পোস্ট করতে দেখা গেছে পুতুলকে। শুক্রবার নিজেই জানালেন এই পরিস্থিতিতে ভীষণ অসহায় বোধ করছেন তিনি। পুতুলদের বাড়ি ফেনী শহরের উকিলপাড়ায়, সেখানে দোতলা পর্যন্ত পানি উঠে গেছে বলে জানান এই শিল্পী। এই বাড়িতে পরিবার নিয়ে থাকতেন পুতুলের ভাই, পাশে বড় বোনও থাকতেন। বৃহস্পতিবার থেকে ভাই বোনের খোঁজ পাচ্ছেন না পুতুল। ফেসবুকে পুতুল লিখেছেন, ফেনী শহরে আমাদের বাড়ি, সেই বাড়িতে আমার ভাই ভাবি ও তাদের ছোট ছোট দুটো ছেলে মেয়ে থাকে ভাড়াটিয়া। ফেনীতেই থাকে আমার সেজ বোনও, তারও দুইটা ছোট বাচ্চা। গতকাল দুপুর পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা গেছে, এরপর থেকে আর নেই। তাদের বাড়িতে পানি ঢুকে গেছে, নিশ্চিতভাবেই বাড়িতে নেই তারা, কিন্তু কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না, ভীষণ অসহায় বোধ করছি। সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিস্ময় প্রকাশ করেছেন মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। শুক্রবার নিজের ফেসবুকে সাকিব আল হাসান একটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন। তাতে দুঃখ প্রকাশ করেন এই অভিনেত্রী। এই স্ট্যাটাসে তানজিয়া জামান মিথিলা লেখেন, এই ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের দায় বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে। এ ধরনের মামলা দিয়ে কি বোঝানো হচ্ছে? শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত। আর যাই করুন না কেন, সাকিব খুনি নয়। তার বড় বড় অর্জনের কথা কিভাবে ভুলে যাবেন? বিশ্ব দরবারে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি তবে তা আমাদের জন্য দুঃখজনক। সত্যি সাকিবের জন্য খারাপ লাগছে। গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানের সঙ্গে একসময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। পরে বিচ্ছেদ হয় তাদের। তবে এই পোস্ট করা কিছু সময় পরে ডিলিট করে দিয়েছেন মিথিলা। মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 প্রতিযোগিতায় কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন মিথিলা। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই শোবিজ অঙ্গনে পরিচিত মুখ তিনি। দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। 2019 সালের ডিসেম্বরে হলিউড সিনেমায় নাম লেখান ওই অভিনেত্রী। রোহিঙ্গা নামে সিনেমা পরিচালনা করেছেন ভারতের হায়দার খান। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন
নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। 2003 সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। মুলতান টেস্টের কথা তো সবারই মনে আছে, তবে পেশোয়ার টেস্টেও বাংলাদেশ দুর্দান্ত অবস্থানে ছিল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 2 উইকেটে 310 রান করে ফেলা বাংলাদেশ সেই ম্যাচে পরে হেরেছিল শোয়েব আখতার অবিশ্বাস্য একটি স্পেলে। পেশোয়ার টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে 97 রান করে আউট হয়েছেন হাবিবুল বাশার, তবে জাভেদ ওমর বেলিম থামার আগে 119 রান করেছিলেন। এরপর পাকিস্তানের মাঠে টেস্টে আর সেঞ্চুরি পাননি বাংলাদেশের কেউ। 21 বছরে খরা কাটালেন মুশফিকুর রহিম। আজ রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে সেঞ্চুরি করেছেন সাবেক অধিনায়ক। আজ মুশফিকের অপরাজিত সেঞ্চুরিতে প্রথম সেশনে 6 উইকেটে 389 রান তুলেছে মুশফিক, 101 রানে অপরাজিত। পাকিস্তানের মাটিতে এর আগে বাংলাদেশের পক্ষে 2 জন সেঞ্চুরি করেছেন। 2003 সালের সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছেন হাবিবুল বাশার। করাচি টেস্টে 108 রানের পর পেশোয়ারের সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন। ঠিক 200 বলে সেঞ্চুরিতে পৌঁছেছেন মুশফিক। 12টি চারে ক্যারিয়ারের 11তম সেঞ্চুরি পেয়েছেন মুশফিক। একজন ক্রিকেটার হিসেবে বাংলাদেশের সাকিব আল হাসানের খ্যাতি রয়েছে সারা বিশ্বে। ক্রিকেটের পাশাপাশি সম্প্রতি রাজনীতিতে নাম লেখান তিনি। আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, আর তার মাসুল গুনতে হবে এইভাবে তা হয়তো তার নিজেরও জানা ছিল না। এবার হত্যা মামলায় নাম এসেছে তার, যে কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বরাবর আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমানের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। এর মধ্যেই আজ দুপুরে বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদ সহ কয়েকজন পরিচালক বৈঠক করেছেন, যে কারণে এ ব্যাপারে বিসিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। নোটিশ প্রদানকারী আইনজীবী এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বলেছেন, এর আগেও সাকিব আল হাসানের নামে বিভিন্ন রকমের অভিযোগ ছিল, এখন তার নামে একটি হত্যা মামলা হয়েছে। আইসিসি ও বিসিবির দুর্নীতি বিরোধী কোডে বলা আছে, যখন পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করবে না বা যখন কোনো ফৌজদারি অভিযোগ আসবে, তখন সে বিষয়টি সংশ্লিষ্ট বোর্ড বিবেচনা করে তাকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারে। এই আইনজীবী আরো বলেছেন, যেহেতু এটা তদন্তাধীন, এই বিষয়কে তাকে খেলা থেকে বাদ দিলেই হবে না, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তদন্তের প্রয়োজনে তার কাছে প্রশ্ন থাকতে পারে। আমি একজন আইনজীবী হিসেবে নিয়ম অনুযায়ী যা করা যায় সেই দাবি জানাচ্ছি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। মৃত্যু বেড়ে 18, দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতির আভাস। ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে জেনারেটরে ফ্রি ডিজেল দেওয়ার নির্দেশ। নির্বাচন এবং সংস্কার রোডম্যাপ দ্রুত প্রকাশের আহ্বান ফখরুলের। ট্রাম্পকে সমর্থন দিলেন কেনেডি জুনিয়র। নেপালে বাস দুর্ঘটনায় নিহত বেড়ে 41। মোদির সফরকে ঐতিহাসিক বললেন জেরানস্কি, 4 চুক্তি সই। এবং 21 বছর পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশকে সেঞ্চুরি এনে দিলেন মুশফিক। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvs বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জন্য ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvs.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, roku টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো মিডিয়া নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।